আর গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে যে আমাদের রাসায়নিক যে কীটনাশকগুলো এগুলো কিন্তু আসলে ভালোভাবে কাজ করে না। যে আপনার 37 ডিগ্রি 38 ডিগ্রি এর আপ হইলে পারায় ভালোভাবে কাজ করবে না। তাই তখন আমাদের এই যে বাধ্য হয়েই মনে করেন যে এই যে কেউলিন ক্লে, এই কেউলিন ক্লেটার মেন কাজ হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এটা একটা আস্তরণ সৃষ্টি করবে। আস্তরণ সৃষ্টি করার পরে এটা কি হবে, তাপমাত্রাটা কমাই। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমান অবস্থান করছি ফরিদপুর মধুখালীতে। আর এখানে আমাদের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মিঠুন ভাই, আপনারা হয়তো অনেকে ওনার নাম শুনেছেন আমার ভিডিওতে। তো ওনার বেশ কিছু বাগান রয়েছে, নতুন করে ড্রাগন বাগানের দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে 1 বছর আগের বাগান, ইভেন হচ্ছে নতুন করে আবার বাগান তৈরি করছে প্রায় 5 বিঘার মতো। সে কাজের উদ্দেশ্যে এখানে আসা। তার আম বাগান রয়েছে, বড়ই বাগান আছে এবং ড্রাগন বাগান রয়েছে। আরও নতুন করে ড্রাগন চাষ করছে, আরও বিভিন্ন ফল নিয়ে তার কাজ করার প্ল্যান রয়েছে। তো বর্তমানে আমরা তার বাগানে উপস্থিত আছি এবং তাকে সাথে নিয়ে আছি। তার কাছেই জানতে চাইবো বা শোনার চেষ্টা করব তিনি একজন নতুন চাষি হিসেবে যে চাষটা করছেন এই সময়ে এই তীব্র তাপমাত্রায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যা সমাধান করার জন্য তিনি কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করছেন। তো আশা করি যারা নতুন আছেন ভিডিওটি দেখবেন, আমি মনে করি তাদের কার্যকরী একটা ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা দেরি না করে ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই এবং তার বাগান সম্পর্কে, তার চাষ অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। তো যেহেতু ড্রাগন চাষ শুরু করেছেন নতুন করে 1 বছর হয়েছে, তো 1 বছরের মধ্যে আপনার চাষ অভিজ্ঞতা কেমন? আর বর্তমান যে অতিরিক্ত তাপমাত্রা, যারা নতুন চাষি আছে, আপনি একজন নতুন চাষি হিসেবে আপনার বাগান রক্ষা করার জন্য কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করছেন একটু দয়া করে জানাবেন। আসলে চাষ শুরু করছি তো এবার 1 বছর আবার হইলো, এই যে এটা 2য় বছর পদার্পণ করছে। আর এর ভিতরে অনেকগুলো সমস্যার সম্মুখীন হওয়া হয়েছে। বাট এই মুহূর্তে যেটা আপনার সবথেকে বড় সমস্যা হলো যেরকম গাছের কাণ্ড পচা বা সানবার্ন বলা হয়, এটার ব্যাপারে হচ্ছে হলো আমরা আগেই অনেক ক্ষেত্রে অনেক ধরনের মানে আপনার রাসায়নিক কেমিক্যাল আমরা ব্যবহার করছি। যেমন মনে করেন যে আপনার ওই যে কার্বনটা যেগুলো ম্যানকোজেব, তারপরে আমরা মনে করতাম যে আপনার সুলভার সিলেটেড জিঙ্ক, এটা দিলে কাণ্ড শক্ত হয়, ওটা মনে করেন যে আপনার পচাটা কম হয়। কারণ তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই এই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আসলে এর থেকে বেটার অপশন দরকার। তাপমাত্রা যেহেতু অনেক বৃদ্ধি পাইছে, তাই এটা যেরকম কেউলিন ক্লের একটা আসলে বলা চলে যে না, এটা ভালো কাজ করতেছে মানে শুনেছি। বাট ওই প্রেক্ষিতে আনলাম কেউলিন ক্লে, এনে আমরা এই যে স্প্রে করেছি। তা মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা ভালো, মানে কার্যকারিতা ভালো মানে মনে হচ্ছে। এখন পর্যন্ত সব পরিপূর্ণ এটা পাইনি, বাট তাপমাত্রা আরও বৃদ্ধি পায় তখন বলতে পারবো আসলে ব্যাপারটা কীরকম ঘটতেছে। বর্তমান তাপমাত্রায় কেউলিন ক্লেটা স্প্রে করার পরে মনে হচ্ছে ভালো। একটা নতুন ড্রাগন চাষি কোন সমস্যার সম্মুখীন হলে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা আপনার কাছে কি মনে হয়? আসলে ড্রাগনের মানে করেন যে নতুন আর পুরাতন নাই, সবারই কমন প্রবলেম হচ্ছিল পচা। মানে পচা বলতে আসলে কি সানবার্নটাই আমরা বুঝি। কারণ যেহেতু মনে করেন যে আমাদের এই গ্রীষ্মকালেই সানবার্নটা হয় বেশি, আর শীতকালে কিন্তু তেমন একটা রোগ ব্যাধি দেখা যায় না। কোন জন্য ওই সময় আমাদের রেগুলার স্প্রে করলে পরে ওটা ঠিক হয়ে যায়। আর গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে যে আমাদের রাসায়নিক যে কীটনাশকগুলো এগুলো কিন্তু আসলে ভালোভাবে কাজ করে না। যে আপনার 37 ডিগ্রি 38 ডিগ্রি এর আপ হইলে পারায় ভালোভাবে কাজ করবে না। তাই তখন আমাদের এই যে বাধ্য হয়েই মনে করেন যে এই যে কেউলিন ক্লে, এই কেউলিন ক্লেটার মেন কাজ হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এটা একটা আস্তরণ সৃষ্টি করবে। আস্তরণ সৃষ্টি করার পরে এটা কি হবে, তাপমাত্রাটা কমাই দিবে। যে গাছের যে এখানে ভিতরে জেলিটা আছে, ওটা হলো মেন, ওটা তাপমাত্রা এখানে লাগলে পরা জেলিটা গরম হয়ে পচে যায়। আর এটা হচ্ছে হলো আপনার গরম হওয়া থেকে রোধ করে, এটা হচ্ছে হলো মেন কাজ। তো সেই ক্ষেত্রে আমরা এপ্রিল যে মাসটা আছে, এপ্রিল মাসটাতে আমরা কেউলিন ক্লে মানে প্রতিনিয়ত ব্যবহার করে রাখতে পারি। তাহলে কারণ যেহেতু আমাদের আবহাওয়াবিদরা বলতেছে যে এপ্রিল মাসে তাপমাত্রা সব থেকে বেশি হবে, এপ্রিল মাসে পরে আস্তে আস্তে কমে যাবে। এটা মানে সো আমরা এই ব্যবস্থাটা করতে পারি। আচ্ছা, আপনার তো আরও অন্যান্য বাগান আছে, কী কী বাগান আছে যদি একটু বলতেন? আমি তো আসলে প্রথমে শুরু করছিলাম হচ্ছিল মালটা, পেয়ারা আর বড়ই নিয়ে, ঠিক আছে। তারপরে ওইটার ব্যাকআপ হিসেবে একটা খুঁজতেছিলাম এবং ব্যাকআপ লোকেশন খুঁজতেছিলাম। আমার প্রথম প্রজেক্ট ছিল আপনার হলো ফরিদপুরে, সদরপুরে, কেষ্টপুরে। আর আমাদের এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছেন এটা হলো মধুখালীতে আলদু খান মিলের পিছনে, এখানে সবাই চেনে মোটামুটি হবে। তা
তাই ওটার ব্যাকআপ জায়গা হিসেবে এখানে করা হয়েছে। তারপরে আমরা এই ড্রাগন বাগানটা করি। ড্রাগন বাগানটা করার পরে মোটামুটি আমার কাছে মনে হয় যে গত বছর ড্রাগন একটা ফলন পাই হালকা পাতলা। আসলে ওটাতে আমাদের খরচ উঠে আসে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এটা করলে পরে লাভবান হওয়া সম্ভব। আর ওই সময়ে হালকা পাতলা গাছে যেরকম ফলন পেয়েছিলাম, তাতে এই বছর আশা করছি ভালো একটা ফলন পাবো। আর ড্রাগনটা মনে হচ্ছে আমার অন্য যেগুলো আছে ফল আছে আমার, এই ফলগুলোর ভিতরে একটু বেশি লাভজনক হবে। এটা আমার মানে ব্যক্তিগত মানে অভিমত, ঠিক আছে। অনেকে দেখা গেছে মালটা চাষ করে মানে কমফোর্ট জোন করতেছে, অনেকে মানে অন্য অন্যটা করে মানে কমফোর্টেবল বোধ করতেছে। এটা আমার কাছে মনে হচ্ছে না, ড্রাগনটাই বেস্ট, এই আর কি। তো আমি একটা জিনিস দেখলাম, আমি এখানে এসে তো ঘুরলাম, আমি গত বছর এসেছিলাম আপনার বাগান যখন শুরু হয়, ইভেন হচ্ছে নতুন করে যে বাগানটা শুরু করছেন প্রায় 1.5 একর জায়গাতে, সেটাতে কাজ চলছে, এখানেও এসেছি, কিন্তু আশেপাশে কোনো ড্রাগন বাগান নেই। এখন যখন কোনো জায়গায় নতুন করে ড্রাগন বাগান করা হয়, তখন জনসম্মুখে যে কথাগুলো সম্মুখীন হতে হয় তার এক্সপিরিয়েন্স আমার খুব ভালোভাবে আছে। এখন আপনার কোন ধরনের কথাগুলো শুনতে হচ্ছে যদি একটু বলতেন। এটা আর হচ্ছে এলো মূলত এক কথা হলে পাগল। পাগল, হ্যাঁ, এক কথা হচ্ছে পাগল। আসলে প্রথমে যখন এটা শুরু করি তখন হচ্ছে হলো এই নিজের বাবা মাই বলে যে আসলে হয়তো বা জানা আছে আপনাদের, আমি একটা গভর্নমেন্ট জব করি, ঠিক আছে, ডিফেন্সে। তাই সেই জন্য আমার বাবা বলে যে সবার ছেলে মেয়ে হইতেছে হলো সরকারি চাকরি করে যাই হইতেছে হলো শহরের দিকে বাড়ি গাড়ি করতে, আমার ছেলে আসছে হলো কামলা দিতে, ঠিক আছে। আসলে যে কামলার ভিতরে শান্তি আছে এটা আসলে অনেকে জানে না, ঠিক আছে। যদিও এটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ, কিছু মনে করবেন না। আর এটা আর এলাকার লোক যখন এখানে করি বলে যে এখানে কি হচ্ছে, মানে তারা বুঝতেই পারতেছে না কি হচ্ছে। আস্তে 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 যখন এটা প্রোডাকশনে আসছে তখন মনে করেন যে একটু তারা মনে কিছু একটা হবে। কিন্তু প্রথম থেকে আপনার একই কথা যে পাগল হয়েছে, কোথায় থেকে আসছে, ঠিক আছে। কারণ এই এলাকাতে আমার মানে আমার এলাকা না, আমার বাসা থেকে 40 কিলোমিটার দূরে, ঠিক আছে। মানে আমার দুইটা প্রজেক্ট, একটা হলো 40 কিলোমিটার, একটা হলো 30 কিলোমিটার, ঠিক আছে। তাই মূলত আপনি যদি আধুনিক কৃষিতে আসতে চান, প্রথমে 1 নম্বর শুনতে হবে পাগল। এই কথা শুনে যদি কেউ আসতে চান আসতে পারেন, আর এটার সঙ্গে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে না থাকেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে না, ঠিক আছে। এই অনেকে নিয়ে অনেক কাহিনী আছে যে আমি যখন মনে করেন যে এটা করি, ওই সময় আমার এলাকার লোক একটা করছিল যে মনে করেন যে আপনার যে এর হইলো চাকরি বাকরি চলে গেছে, লাথি দিয়ে বাইক করে দিছে, ঠিক আছে, যে সেনাবাহিনী থেকে। তারপরে হইতেছিল মানে সে এইগুলা করছে। আমাদের পার্টনার আছে, আমাদের ফ্রেন্ড আছে, আমার পার্টনার হলো 4 জন, তারপরে একজন ফ্রেন্ড লিমন, ঠিক আছে। তাই ওর বাপের কাছে বলতেছে যে আমার বাবার নাম হলো মোহাম্মদ ইনসুর আলী মোল্লা, ঠিক আছে। তাই সে বলতেছে যে ইনসুর আলী মোল্লা ছেলে পাগল তো হয়েছে, ফকির হবে, ঠিক আছে। তোমার ছেলেগুলোরও নিয়ে, মানে ওরা 2 ভাই আমার পার্টনার, ঠিক আছে, ছোট ভাই এবং বড় ভাই। তোমার ছেলেগুলোরও মনে করে যে ফকির বানানোর একটা ব্যবস্থা করতেছে, ঠিক আছে। এইগুলো নিয়ে অনেক মানে একটা এলাকার ভিতরে একটা বিশাল একটা কাহিনী। তারপরে তার বাবা আমাকে ডাকছে যে বাবা তুমি আসো, মানে আমার সাথে তোমার সাথে কথা আছে। তো আমি করলাম, কথাবার্তা বলার পরে হইতেছে এলো কাকা আমাকে জিজ্ঞেস করলো আসলে তোমরা কী করতেছো। তো পুরো প্ল্যানটা বললাম। প্ল্যানটা বলার পরে হচ্ছে এলো আপনার আস্তে আস্তে কাকা শুনলো। তা বললো যে ঠিক আছে। কাকা আবার ব্যবসায়িক মাইন্ডের, তো উনি একটু বোঝে আর কি। তা সব কিছু শোনার পরে বললো ঠিক আছে, লোকজন যা বলে ওদের কান দিও না, তোমাদের যেদিকে ফোকাস ওদিকে করো, ইনশাল্লাহ একসময় তোমরা কিছু করতে পারবা। তাই এখন আল্লাহ পাক একটু রহমত করে আমাদের এই বছরে আশা করা যায় ড্রাগন থেকে একটা ভালো অ্যামাউন্টের একটা ফিডব্যাক পাবো। অ্যামাউন্টটা হয়তো বা আনুমানিক বলা যায়, বাট এখন বলবো না। ইনশাল্লাহ বছরটা শেষ হোক, ঠিক আছে, পরবর্তীতে আপনাকে দাওয়াত দিব, ওই সময় বলে দিব, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, শুনলেন আমাদের মিঠুন ভাইয়ের কথা। হ্যাঁ, অনেকে আছে গভর্নমেন্ট জব, আসলে এটা যার যার জায়গা থেকে যার যার ব্যক্তিগত মতামত এবং তাদের পছন্দ, এটা নিয়ে আমার কথা না বলাটাও ঠিক। তারপরেও আসলে উনি গভর্নমেন্ট জব করতো এবং সেটা বাদ দিয়ে, ইভেন এখনও আছে, উনি বাদ দেওয়ার পরিকল্পনা করছে। ওদের ভিতরে কি একটা সিস্টেম আছে সেটা আমার জানা নেই। সেভাবে বাদ দিয়ে তারপরে কিন্তু ড্রাগনের মানে চাষাবাদে ইনভলভ হয়েছে। ওনার মালটা আছে, আম আছে, কুল আছে, নতুন করে ড্রাগন চাষ আছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা সকলে তার জন্য দোয়া করবো এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা উদ্যোক্তার মধ্যে স্বপ্ন খুঁজছেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। এবং একটা বিষয় সকলকে বলতে চাচ্ছি ভাই, কখনোই কোনো ইউটিউবার বলেন বা যাই বলেন তাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে শুধু লাভ আর লাভ দেখে কখনোই কোনো চাষে অগ্রসর হবেন না। আপনারা যেই চাষটা করবেন সেটা সম্পর্কে ভালোভাবে
জেনে বুঝে একটু যাচাই বাছাই করে তারপর অগ্রসর হয়েন। একটা কথা হচ্ছে আমি এখান থেকে লাভ করতে পারছি, আপনি নাও করতে পারেন। আবার এমন হচ্ছে আমি আপনাকে ইন্সপায়ার্ড করলে আপনি হয়তো আমার কাছ থেকে পিলার নেবেন, চারা নেবেন, তার নেবেন, সেগুলো আমার বিক্রি করলে হয়তো বা কিছু টাকা মুনাফা হবে। আমি সেই জন্য হয়তো বা বলতে পারি যে এটা চাষ করেন, এটা লাভজনক। কিন্তু চাষ করলে আপনার লোকসান হবে। আমার যদি লাভ হয় 5,000 টাকা, আপনার লোকসান হবে 1 লক্ষ টাকা। আমার 5,000 টাকা দরকার নাই ভাই, আপনার 1 লাখ টাকারও লস করার দরকার নাই। যাই হোক, আপনারা জেনে বুঝে চাষ করবেন, যেটাই করেন না কেন, সেটা ড্রাগন হোক, মালটা হোক, বা পেয়ারা হোক, বা অন্য যে কোনো ধরনের চাষ হোক, বা ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো ব্যবসায়িক ভিডিও যাই হোক না কেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ড্রাগন ভিলেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।